প্রত্যেকদিন কাজের পরিমাণ একই থাকে আর কাজের ধরনটা একই থাকে, বাট কিছু কিছু দিন না সেই এনার্জিটা থাকে না। সেই দিনে মনে হয় একটু ল্যাদ খেয়ে নিই। মাঝে মাঝে উঠি, কাজ করি, আবার শুয়ে পড়ি। নিজেকে দোষ দেওয়ার আগে ভাবি যে না, আমার লাগানো গাছে তো ফুল ফুটছে, আমার তৈরি করা গাছগুলো বেশ ভালোই তো আছে, আমার ফ্যামিলি পার্সনগুলো পছন্দসই খাবারও খাচ্ছে 4 বেলা, তাহলে অসুবিধে কি? নিশ্চয়ই আমি তো কিছু এফর্ট দিচ্ছি যার জন্য এগুলো সম্ভব হচ্ছে। এফর্ট না দেওয়া জিনিসগুলো আস্তে 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 শেষ হয়ে যায়। আবার একদিকে এফর্ট বেশি হয়ে যায়, আবার একদিকে কম, কারণ স্বাভাবিকভাবেই সব জায়গায় একদম সেম এফর্ট দেওয়া যায় না, অতটাও ব্যালেন্স করা যায় না লাইফে যতটা লোকে বলে। তাই 10টার মধ্যে একটা গাছ হয়তো মরেই যায়, আবার 10টা কাজের মধ্যে একটা কাজ হয়তো রয়েই যায়। সব থেকে যেটা লেস প্রায়োরিটিতে পড়ে সেই কাজটার সাথে কিন্তু অলওয়েজ আমরা কম্প্রোমাইজ করি, মানে আজকে না কালকে দেখে না। যেরকম ঘুম বা ল্যাদ খাওয়া, অসময়ে ঘুম বা ল্যাদ খেলে না নিজেকে মাঝে মাঝে ক্রিমিনাল মনে হয়। অনেক পড়াশোনা করে বুঝলাম না, এইগুলোই হলো রেস্ট, একঘেয়ে কাজ আর একঘেয়ে জীবন থেকে। তো আমার মতো কারা কারা ভাবো কমেন্টে জানিও। চলে এসেছে আমার ইয়ে করার জন্য, ব্যথা দিতে আর ভ্যাকসিন করার জন্য। এখন সামনে অনেক প্রোগ্রাম আছে, কালকে তো 15 অগস্ট আছে, যদিও তার সেখানে পায়ের লোম তোলার কোনো দরকার নেই, বাট স্টিল যখন করে দিচ্ছে আমি ফুল লেগটাই করে দাও। আমার এখন আর ব্যথা লাগে না, বাইরে প্রথম প্রথম লাগতো। এই কিছু মাস আগের কথাও বলছে, আগে পুজো সম্পর্কে কত এক্সাইটমেন্ট ছিল, ভাবতাম এটা করব ওটা করব, মিঠু দিকে ডাকবো, এটা করাবো সেটা করবো, বাট বিশ্বাস করুন এখন না সব কিছু নেসেসিটির উপর ডিপেন্ড করছে, যেইটুকু নেসেসারি সেইটুকুই করি, আর ভালো লাগে না কেন জানি না। বয়স তো এতটাও হয়নি যতটা আমি দেখাচ্ছি, বাট কি জানি। আগে একটুখানি রাইস বেঁচে গেছিলো, এটাই সকালবেলা ব্রেকফাস্ট করে নিচ্ছি, তার কারণ নষ্ট হবে বেকার। তো রাইসটা খেতে ভালোই হয়েছিল, এটা খেয়ে আরামসে আমার পেট ভরে যাবে। সকালবেলা মিস্টার মুখার্জি যা কাজ, ও তো একদম ব্যস্ত ফোন নিয়ে, সকাল থেকে উঠে হচ্ছে সব ফোন, মানে সব ফোনে কথা বলা, এখন সেটাই চলছে। টিফিনে নদীকে আজকে চাউমিন করে দিয়েছিলাম, ওটা একটু বেশি করে করেছিলাম, মিস্টার মুখার্জির হয়ে গেছে। আর মা তো অ্যাজ ইউজুয়াল রুটি খায় সকালে, এখন ঘুম দিচ্ছে আরামসে। মোটামুটি 2 সপ্তাহ আগে থেকে সবাইকে বলছিলাম আমাকে একটু তাল এনে দাও তাল এনে দাও, আমি বেরিয়েছিলাম তাল আনতে, বাট বৃষ্টির জন্য তাল আমার হাতে এসে পৌঁছায়নি। তো মিস্টার মুখার্জি আজকে বাজার থেকে তাল নারকোল সব এনে দিয়েছে, আমি একটু পরে বসবো ফুলুরি বানাতে। তো সেই জন্য আজকে আমি রান্নার চাপ একদম বেশি রাখিনি, আজকে সব সেদ্ধ সেদ্ধ হচ্ছে, শুধু শাক ভাজাটা বোধহয় এক্সট্রা হয়েছে, ওটা সুরতে দিয়ে করে নিতে পারবে। তো তাল ফুলুরির ডিপার্টমেন্টটা হচ্ছে আজকে আমি। চকলেটস ওয়ার্ড্রপের ভিতরে ঢুকিয়ে রাখি মেয়ের জন্য, কারণ সব খেয়ে নেয়। এবার আপনারা ভাবতেই পারেন কি রাক্ষসী মা রে বাবা, মেয়েকে একটু দিতে পারছে না। আমার বর মেয়ের জন্য আলাদা চকলেট আনে আর আমার জন্য আলাদা চকলেট আনে, ওর ভাগেরটা খেয়ে নেয়, তারপরে আমার ভাগের তো খাই, কালকের জন্য আমি যেগুলো রেখে দিই সেইগুলোও খেয়ে নেয় কখন। সেই জন্য আমি এই পন্থা অবলম্বন করেছি, সমস্ত কিছু লুকিয়ে রেখে দিই। তুই তোরটা খা, আমি আমারটা খাবো, তুমি তোমারটা খাবে, আমারটা একটু খাবে। মুভি দেখতে দেখতে নারকেলটা কুড়ে রাখবো, আবার সময় হলে তালটা মেরে রাখবো, দিয়ে সন্ধ্যেবেলায় বড়াগুলো ভাজবো। সোশ্যাল মিডিয়া নিয়ে চারিদিকে এত রমরমা, কেউ ভালো বলে কেউ খারাপ। অবশ্যই কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে এদেরকে কন্টেন্ট ক্রিয়েটার বলা যায় না, তারা বেসিক্যালি বাচ্চাদের ভবিষ্যৎ খারাপ করার জন্য এরকম কিছু ভিডিও পোস্ট করে। আবার কিছু কিছু এরকম চ্যানেলও আছে যেইগুলো দেখে সত্যি আমরা এন্টারটেইনড হই, অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, ফ্যামিলি বন্ডিং, ফ্যামিলি রেসপন্সিবিলিটি সম্পর্কে আরও বেশি অ্যাওয়ার হই। এখন তো সব কিছু ইজিলি কুকড, ইজিলি সার্ভড ব্যাপারটা চলে এসেছে, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সার্ভ করে দেবো এরকম রান্না। এই যে পুরোনো দিনের পিঠে পুলি বা তালের পিঠে বা তালের বড়া, এই যে কনসেপ্টগুলো বেশিরভাগই শহরের দিকে বলছি বা সব জায়গায়, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা বাঁচিয়ে রেখেছে। নানান ধরনের রেসিপি বলুন, নানান ধরনের জিনিস শেখা, এইগুলো কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের জন্যই হচ্ছে। তারপরে দেখবেন আজকালকার ছেলেরা কিন্তু রাস্তায় বেরোলে মেয়েদের টোন ঠিটখিরি করে না, তারা কিছু না কিছু নিয়ে ব্যস্ত। আমাদের সময় মানে 2000-এর যে যুগটা বলছি, তো আমাদের সময় এই জিনিসটা খুব উপলব্ধি করেছি যে খুব বাজে টোন্টিংয়ের শিকার হতাম, সেটা আমরা রোগা হই, মোটা হই, ফর্সা হই, কালো হই, হোয়াট এভার, খুব বাজেভাবে আমাদের টন্ট করা হতো, যেগুলো অনেকটা কমে গেছে এখন। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন আমি তাল ফুলুরির দিকে মনোযোগ দেবো, একবারে বেশি করে রাখি। চেনাশোনা যারা আছে তাদেরকে টুকটাক করে একটু একটু করে দেবো আর কি, সেই জন্যই হয়তো বেশি করে নিই। এই এতটা তালমারি করেছি। আচ্ছা, আমি ময়দা সুজির পরিমাণ হিসেবে তারপরে তালটা মেশাবো, যদি থেকে যায় তো থেকে যাবে, অন্য আরেকদিন হয়ে যাবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না যদি ময়দার পরিমাণ বেশি আর তালের পরিমাণ কম হয়ে যায়। গল্পওয়ালা শুনতে শুনতে গল্পওয়ালা থেকে প্রেত কথা থেকে কৌস্তব সরকার বলে কেউ একজন পডকাস্ট করেন, ওনার কয়েকটা এপিসোড দেখছিলাম, এত ভালো লাগলো। ওখানে সূর্যদা বলে কেউ এসেছিলেন, ওনার নিজস্ব এক্সপিরিয়েন্স শেয়ার করতে। এত ভালো ভালো পডকাস্ট, আমি পুরো অ্যাডিক্টেড হয়ে গেছি। ওয়াকিং ডেডের পরে যদি আমি কারোর পডকাস্টের প্রতি অ্যাট্রাক্টেড, সেটা হচ্ছে সূর্যদা। উনি বোধহয় নিজে এই ধরনের এক্সপিরিয়েন্স করেছেন, সেই গল্পগুলোই বলছিল, অসম্ভব সুন্দর লাগছিল। আজকে যে পুরো ব্যাপারটা রান্নাঘরের, আমি এরমভাবে তাল ফুলুরি ভাজছি, কেউ কোথাও নেই, বাইরে বৃষ্টি পড়ছে, আমি লাইট ফাইট অফ করে দিয়ে তাল বড়া ভাজছি,
আর ওই পডকাস্ট শুনছি, আর আমার মনে হচ্ছে আমার কানের পাশ দিয়ে কেউ চলে যাচ্ছে, কানের পাশে কেউ কথা বলছে। একটা অদ্ভুত অনুভূতি। বিশেষ করে আমার এই ধরনের অনুভূতি প্রচণ্ড ভালো লাগে। আমি জানি না কেন, আপনারা হয়তো আমাকে পাগল ভাববেন, বাট স্টিল মানে কিছু কিছু মানুষের ওই আকর্ষণটা থাকে। আর যে জিনিসটার প্রতি আপনার আকর্ষণ থাকে সেই জিনিসটারও কিন্তু আপনার প্রতি আকর্ষণ থাকে, এটা মাথায় রাখবেন। তাই ছোটো থেকে আমি নানান ধরনের এক্সপিরিয়েন্স অলরেডি করে নিয়েছি লাইফে, যে হ্যাঁ ভূত বলে অবশ্যই কিছু আছে, ভগবান যেরকম আছে ভূতও সেরকম আছেই আছে। তেল তো গরম হয়ে গেছে, এবার একটু দিয়ে দেখি এটা হচ্ছে কিনা। উপরে যদি ভেসে ওঠে তাহলে জানবো হয়ে গেছে। একটা জিনিসকে কত রকমভাবে ইউটিলাইজ করা যায় সেটা তালকে দেখে শেখা উচিত। প্রথমে হচ্ছে তাল শাঁস, তারপরে হলো তাল, যেটা থেকে তালের বড়া, তালের লুচি, তারপরে তালের আঁটি ফেলে দেওয়ার পর ওখান থেকে তাল কুড়, মানে ফুল ইউটিলাইজেশন যাকে বলে। মানে মানুষই পারে এইগুলো করতে, আর কেউ পারবে না। কিন্তু মাঝখানে জিনিসটা বাদ দিয়ে প্রত্যেকটা জিনিস আমার পছন্দ। মানে তালের বড়া ঠিক আছে, বাট তালের ওই গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না। তো তাল শাঁস আমার প্রচণ্ড পছন্দ, তাল কুড় এই দুটো জিনিস আমার ভীষণ পছন্দ। বাট প্রচুর এফার্ট লাগে তালের পেছনে, যা খাটতে হয় না অন্য ফলের পেছনে খাটতে হয় না, বিশ্বাস করুন। এই তালের বড়া বলুন, তালকুড় বলুন, তালকুড় কাটতে কাটতে দম বেরিয়ে পেটাতে পেটাতে কাটারি একদিকে আর আমি একদিকে হয়ে যায়, তাও তালকুড় আর ভাঙতে চায় না, কি জ্বালা। কৌশিক নামে ছেলেটা ওনার কাছে চেষ্টা করছে সেটা উনি জানেন। ওকে, মাঝে মাঝে আমি স্ল্যাবে বসে বসে কোমরে রেস্ট দিচ্ছি, অনেকক্ষণ টাইম লাগছে এগুলো ভাজতে। তো আজকে শাউট আউটে আমি যাদের নাম নেব তাদের নামগুলো পড়ে নিই চটপট। যার নাম না নিলেই নয়, উনি হচ্ছেন রাখি চৌধুরী। উনি প্রত্যেকটা ভিডিওতে খুব ভালো ভালো কমেন্ট করেন, থ্যাংক ইউ সো মাচ। টিঙ্কু মুখার্জি মাঝে মাঝে উনি কমেন্টস করেন। তনু চ্যাটার্জি প্রায়শই ভিডিওতে কমেন্ট করেন, মানে পড়েছি। স্বাগতা সাহা, সুজা ঘোষ, মিঠু বোস, সাবিনা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে আমি জানি। তন্ময় অ্যাটোজ, আমার মনে হয় এটা কোনো চ্যানেলের নেম হবে। থ্যাংক ইউ সো মাচ এত ভালো ভালো কমেন্টস করার জন্য। ওকে, তো আমি এখন তালফুলুরি কতক্ষণে ভেজে উঠবো জানি না, প্রচুর টাইম লাগছে। এই সবে এতগুলো হয়েছে, ঠিক আছে, আর এখনো এক কড়াই মানে হাফ কড়াই বাকি। আমার ভাজতে ভাজতে 5টা বেজে যাবে আজকে। আমার শাশুড়ি মা লোভ সামলাতে পারেনি, নিয়ে চলে এসছে বাটি করে। কেমন লাগছে? দারুণ লাগছে, কিন্তু বেশি খেও না, এটা বিরাট পেট খারাপের জম পুরো তাল। অল্প করে খাও, আবার আজকে খেলে আবার কালকে কয়েকটা খাবে, এরকম করে খাও। একসাথে বেশি খেলেই শরীর খারাপ হয়ে যাবে। ওরে বাবা, এতক্ষণে কমপ্লিট হলো 5:30। ঘাম বেরিয়ে গেছে, মুখ ফুক ধুয়ে একটু বডিটা ফেলতে এলাম। বডি ফেলেও এডিট করবো শর্টস। কেমন হয়েছে? এত নরম করেছে কেন করে? তো নরম হয় তোমার মনে নেই, এবারে তো বলছিল বাবা, তুই 2 দিনেরটা খেয়েছিল ওই জন্য। চাইবে কিনা ভাবছে, কিন্তু চাইতে পারছে না। আমি জানতাম তো, যাদের পেট নরম বেশি তাদের বেশি। আমার মা বেশি খেতে পারে না, তো পেট নরমের ধাত না। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি তাল ফুলুরি বক্সে ভরে নিয়ে দিদিভাই বাড়িতে যাচ্ছি। দিদিভাই ভীষণ ভালোবাসে, যদিও দাদাভাইয়ের ওই ডায়াবেটিসের প্রবলেম। দিদিভাই খাবে, দাদাভাই হয়তো 1-2 খাবে। কোথায় আমাদের এখানে পুরো 15th আগস্টের জন্য একদম চারিদিকে লাইটিং ফাইটিং করে একদম একাকার অবস্থা করে। দাঁড়ো, খুলে দেখো কি আছে। আমি ভয় খেয়ে গেছি। কেন ভয় খাওয়ার মতো কি হলো? কোথায় যাচ্ছিস? একটু ঘুরে সাউথ সিটি পৌঁছে যাচ্ছি। সাউথ সিটি যাচ্ছিস এই এত রাত্রেবেলা? এমনি কি করবো, রাত্রে বিকেলে হবে কি। দাদা ভাই তো বেশি চাইলেও খেতে পারবে না। আজ আমার ড্যানা ব্যথা গেছে, 2খানা তাল মেরেছি, 4 মেলা নারকোল কুড়িয়েছি, তারপরে গাটানো আর সারা দুপুর ধরে ভেজেছি, তারপরে সব কপা কপ খেয়ে নিচ্ছে। তো না না, এই কপুর দিয়েছিল তোমার দাদা ভাই দিয়েছিল, আমরা তালফুলুরি মোমো খেয়ে সব বেরিয়েছি। আমি তো পেট ভরে মন ভরে আমি তালফুলুরি খেয়েছি। তারপর দিদিভাই তালফুলুরিও খেয়েছে মন ভরে। জসিদি মোমো দিয়ে গেছিল, জসিদির মোমোও এক গাদা খেয়ে নিয়েছে। এবার রাত্রেবেলা চা খেতে বেরিয়েছে। বাড়িতে চা খাওয়ার আমাদের জায়গা নেই। স্বাধীনতা দিবসের আগের দিনে রাত্রেবেলা আমরা স্বাধীনতা দিবসটা ভাবছি বাইরেই পালন করবো 12টার সময়।
11:15 স্বাধীন। হ্যাঁ, আমরা যে কতটা স্বাধীন সেটা প্রমাণ করতে পেরিয়েছি। 26শে জানুয়ারি কোথায় ঘুরেনি তো ওই পাটুলি তখন টোটাল বন্ধ হয়ে গেছে প্রায়। 12টার সময় সেই খোলা থাকতো দোকানগুলো। এই যে সিটি অফ জয়, সত্যি জয়ই মানাচ্ছে, সব রাস্তাঘাটে লোকে ভর্তি এখনো পর্যন্ত। আর আমাদের আরামবাগে এখন কুকুর থাকে রাস্তায়, শুধু একটা মানুষ বেরোলে তার পরাণ বের করে দেবে ছুটিয়ে। কি ভাবে কে জানে ওটা জম্মের ডাকাত এসছে না কি এসছে। হ্যাঁ অসুবিধা নেই, সেই পুরোনো জায়গায় চলে এসেছি আমরা টান এই জায়গা। আমাদের 20s আসতাম এখানে। আমরা এখানে একটা মন্দির হয়েছে, তখন এই মন্দিরটা ছিল না। এখন আমরা আমাদের পুরনো পাড়া দিয়ে যাচ্ছি। পাড়াটার নাম হচ্ছে সন্তোষপুর জোড়া ব্রিজ। সন্তোষপুর জোড়া ব্রিজে আমরা, এরা তো অনেক বেশি কাটিয়েছে, আমার বিয়ের পর 6 বছর কাটিয়েছি আমি এখানে আগে আমি মর্নিং ওয়াক করতে আসতাম। এইদিকে মন্দির আছে, মা কালীর মন্দিরে যেতাম। সন্তোষপুর বাজার উঁচু মতো, এই যে ভেতরে ঢুকে পান এখানে, হ্যাঁ, তারপরে ডিম ফিম মাংস সব কিনতে আসতাম। জমজমাট বাজার একদম। এই গলিটার ভেতর দিয়ে আমরা ঢুকতাম ওদের যেখানে থাকতাম। হ্যাঁ, এখানে চপ তো অসাধারণ। দিদি আমরা 5টা 6টা করে খেয়ে নিতাম, একা একাই চলে আসতাম খেতে, হুজুর যেমন থাকতো না। হচ্ছে গলিটা জোড়া ব্রিজ থেকে একদম সাইডে। এটা হচ্ছে আগে আমরা বাইকে করে হুশ করে আসতাম, আর এই নালির গন্ধ শুকতে শুকতে যেতাম বাড়ি। এখন রাস্তাটা চওড়া করে দিয়েছে না, আগে এত চওড়া ছিল না কিন্তু। হ্যাঁ, আমাদের লাস্ট যে বাড়িতে ছিলাম শেফালি ফ্ল্যাট, এই যে সে এখনো সে একই আছে। দুর্গাপূজায় আমরা পুষ্পাঞ্জলি দিতাম এইখানটাতে, হয় দুর্গাপূজা, মা কালী পুজো হয়। আর আমি বিয়ের পর আমি প্রথম বিয়ে করে এই বাড়িটাতে এসেছিলাম, সমাদদার বাড়ি। এই যে ওই যে হোয়াইট অ্যান্ড অরেঞ্জ কালারে দেখছি, কালারটা পুরো ডিফারেন্ট করে দিয়েছে। হোয়াইট অ্যান্ড অরেঞ্জের বাড়িটা, ওই বাড়িটা। শ্বশুরমশাই এই দোকানটাতে চিকেন পকোড়া আনতো, বেশিরভাগ চিকেন পকোড়াই আনতো বাবা। আর ভজুদার দোকান সামনেই। চলো বাঁ দিকটা লাগবে না, চলো। এই যে সামনের জায়গাটা, এখানে তোমার বিক্রি চপ, আর বাঁ দিকে মাঠ আছে, মাঠে হচ্ছে হতো জগদ্ধাত্রী পুজো হতো। এই যে বাঁ দিকের কিছুটা গেলেই মাঠে জগদ্ধাত্রী পুজো, এইখানটা আলুর চপটা বসতো। দিদিভাইরা ছেড়ে দিলাম আমরা, দিয়ে আমরা বেরোচ্ছি এবারে লেক লাইফ থেকে।